গত জুলাইয়ের 17 তারিখে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম। আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। সেখানে বলেছিলাম যে পুলিশের যে অবস্থা হবে তা পুলিশ চিন্তাই করতে পারছে না। সেদিন আমার কথাটা পুলিশের অনেক কর্মকর্তা কোনো পাত্তাই দেননি। আমি পুলিশের কর্মকর্তাদের কাছে গিয়েছিলাম, বিকজ 17 তারিখে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম। ছাত্রদের উপরে নৃশংসভাবে পুলিশ আক্রমণ চালিয়েছিল। এস এম মেহেদি হাসান, জয়েন্ট কমিশনার, প্রবাবলি ট্রাফিক ছিলেন, তার নেতৃত্বে আক্রমণটা চালানো হয় এবং ঘটনার পরে অর্থাৎ 5 আগস্টের পরে উনি পালিয়ে যান। আমার পুলিশকে নিয়ে যে অ্যাসেসমেন্টটা ছিল, পুলিশ তখন কেউ ধারণাই করতে পারেনি। এই অ্যাসেসমেন্টটা আমি এমনি এমনি করিনি। আমি মাঠে গিয়েছি, বিভিন্ন পুলিশের সাথে কথা বলেছি, ছাত্রদের সাথে দেখেছি, ছাত্রদের রিয়াকশন দেখেছি, মানুষের রিয়াকশন দেখেছি। তো তখন তারা আসলে জিনিসটাকে কোনো গুরুত্বই দেয়নি। আমি প্রেডিকশনটা দেওয়ার পর ভিডিওটা আপনার লিঙ্কে আছে, আপনারা দেখতে পাবেন। এখন আপনারা দেখবেন যে এই কথাগুলো আমি কোনো ভুল বলেছিলাম কিনা। ঠিক বাংলাদেশের কি ধরনের রাজনৈতিক প্রেক্ষাপট হয় এবং রাজনৈতিক প্রেক্ষাপটগুলো কিভাবে পরিবর্তন হয়, এটার জন্য আপনাকে বোদ্ধা হওয়া লাগে না। এটার জন্য আপনাকে খুব ঠান্ডা মাথায়, খুবই নিরপেক্ষভাবে প্রত্যেকটা ধাপ পর্যবেক্ষণ করা প্রয়োজন হয়। আজকে আমি আপনাদেরকে গল্প শোনাবো বা বলবো কেন অ্যাম্বাসেডর সুফিউর রহমানকে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব দেওয়া হলো। অ্যাম্বাসেডর সুফিউর রহমান কে, কেন তাকে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো, তাই নিয়ে আজকের পর্ব। আমি মুক্তাদির রশিদ রোমিও, পেশায় একজন সাংবাদিক। আপনাদের সঙ্গে আছি আজকের রোমিও স্পিকে। অ্যাম্বাসেডর সুফিউর রহমান কে এবং কেন তিনি গুরুত্বপূর্ণ, অন্তত এই মুহূর্তে আমার খুব জানার আগ্রহ ছিল। কারণ আপনারা জানেন যে সামি একটা পোস্ট দিয়েছিল কয়েক মাস আগে, তারপরে এই সুফিউর রহমানের গুরুত্বপূর্ণ পদে আসা আটকে যায়। কিন্তু সেই সবকিছুকে তোয়াক্কা না করে সাম্প্রতিক সময়ে তাকে খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। ফরেন মিনিস্ট্রি বলতে পারেন যে যদি কোম্পানি চালান, অ্যাডভাইজার নিজে সেই কোম্পানির, উনি সিইও টাইপের একটা রোল পেয়েছেন। তো আসলে কেন এই দায়িত্বটা দেওয়া হলো, কিসের জন্য দেওয়া হলো? আমার একজন সিনিয়র ফ্রেন্ড আছেন, উনি খুবই ক্লোজ টু সফিউর রহমান। তার বক্তব্য হচ্ছে যে সফিউর রহমান খুবই দেশপ্রেমিক বাংলাদেশি মানুষ এবং বাংলাদেশের সকল স্বার্থকে উনি যে কোনো মূল্যে অ্যাচিভ করার জন্য চেষ্টা করেছেন। এটা তার বর্ণনা। আমিও এমন কিছু এই পর্যন্ত মোটা দাগে পাইনি যা দিয়ে আমি বলবো যে উনি আসলে বাংলাদেশ বিরোধী কোনো চক্রের। কিন্তু যে বিষয়গুলো আমাকে চিন্তিত করেছে বা বলতে পারেন যে তার বিষয়ে আমার সন্দেহ প্রকাশ করতে সহায়তা করেছে, সেগুলোর একটি হচ্ছে যে উনি সরকার এই চাকরি ছেড়ে আসলে কোথায় কাজ করেছেন এবং কার তত্ত্বাবধানে কাজ করেছেন, কিভাবে করেছেন, এবং ওনাকে এইখানে আসতে কে নমিনেটেড করলো। আমি একটা জিনিস একটু আপনাদেরকে বলে নিই যে ফরেন মিনিস্ট্রিতে একটা কোরাম আছে, যে কোরামটা হচ্ছে বুয়েটের স্টুডেন্ট যারা ফরেন মিনিস্ট্রিতে এসেছে, তাদের অনেকেই আবার আইবিএ কমপ্লিট করেছে। তো এই যে মানে টপ অফ দ্য টপ, মানে বুয়েটের থেকে পড়াশোনা করা এবং আইবিএ তে জয়েন করা, এদের যে কোরামটা, সেই কোরামটাকে বলতে পারেন যে নেতৃত্ব দেন এই ভদ্রলোক সুফিউর রহমান। এবং উনি অত্যন্ত ব্রিলিয়ান্ট, ওনার মানে রেজাল্ট খুবই ভালো, এতে কোনো সন্দেহ নেই, বুয়েটের স্টুডেন্ট। কিন্তু উনি নর্থ সাউথে একটা সেন্টারে দিন কাজ করেছেন। এই সেন্টারটার নামটা দেখুন। এই সেন্টারে উনি কার অধীনে কাজ করেছেন বা কার সঙ্গে ওনার সম্পর্ক ছিল সেটা জানেন? এখানে আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ব্যক্তিটা হচ্ছে, তিনি হচ্ছেন শহীদুল হক, অ্যাম্বাসেডর শহীদুল হক।
অ্যাম্বাসেডর শহীদুল হক কেন গুরুত্বপূর্ণ? অ্যাম্বাসেডর শহীদুল হক এই কারণে গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা, অর্থাৎ যাকে সবাই এখন ফ্যাসিস্ট শেখ হাসিনা নামে পরিচিত করেন, তার আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক যোগাযোগ, আন্তর্জাতিক প্রচারণায় সবচাইতে বেশি ভূমিকা পালন করেছেন তাদের একজন হচ্ছেন এই শহীদুল হক। এই শহীদুল হক তার যে সিভি ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপলোড করেছেন, সেখানে তার রেফারেন্স হিসেবে দেওয়া আছে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি এবং বর্তমানে ফরেন মিনিস্টার জয়শঙ্করের নাম। অর্থাৎ জয়শঙ্কর যে ব্যক্তি, তার রেফারেন্স তার সিভিতে দেওয়া, তার মানে তার সাথে সম্পর্ক সবচাইতে ট্রাস্টেড। এখন এটা আমি তার লেটেস্ট সিভির কথা বলছি, আপনারা চাইলে দেখতে পারবেন যদি উনি কিছুক্ষণের মধ্যে ডাউনলোড না করে থাকেন বা এটা বন্ধ না করে থাকেন। জয়শঙ্কর যে ব্যক্তিকে সার্টিফাই করে, অর্থাৎ শহীদুল হক, এই শহীদুল হকের নাম সুফিউর রহমানের সিভিতে, অর্থাৎ এই ব্যক্তি শহীদুল হক তার রেফারেন্স হিসেবে কাজ করছেন। আমি ওই সেন্টারের অনেকের সাথে কথা বলার সুযোগ পাইনি, কারণ এই সেন্টারটা একটা এলিট ক্লাব, এখানে খুবই এলিট যারা একাডেমিশিয়ান আছেন তাদের জন্য। তো আমার যে কন্ট্যাক্ট আমাকে এই বিভিন্ন তথ্য দিয়ে এই বিষয়ে ধারণা দিচ্ছেন, উনি বলছেন যে তার ধারণা, যেহেতু ডক্টর ইউনূস ভারতের সাথে তলে তলে একটি সম্পর্ক উন্নয়ন করতে চান, সেই উন্নয়নের জন্য তার আসলে এমন কারোর প্রয়োজন যাকে ভারত বিশ্বাস করে। তাহলে ভারত বিশ্বাস করে কাকে? ভারত বিশ্বাস করে শহীদুল হককে। শহীদুল হক তো এখন ক্ষমতায় তাকে দেওয়া যাবে না, কারণ এখন যদি দেওয়া হয় তাহলে আপনারা জুলাই রেভলিউশনের চেতনার বিরুদ্ধে চলে যাবেন, আপনারা ফ্যাসিস্ট হিসাবে এই সরকারকে অভিভূত করার চেষ্টা করবেন। কিন্তু ফ্যাসিস্টদের নিয়ে নাচানাচি করা কম, অপেক্ষাকৃত কম যে ব্যক্তি, সেই ব্যক্তিকে আপনারা আসলে এখানে দিতে পারেন। তাহলে সেই ব্যক্তিটা কে? এটা হচ্ছে সুফিউর রহমান। সুফিউর রহমানকে দেওয়ার সুবিধাটা হচ্ছে যে উনি এখানে ওনার সর্বোচ্চ কাজ করার চেষ্টা করবেন। আপনারা জানেন যে সুফিউর রহমান রোহিঙ্গা, ওনাকে অনেকে দাবি করেন যে উনি রোহিঙ্গা বিষয়ে সবচাইতে বেশি বুঝেন বাংলাদেশে, কারণ উনি মায়ানমারের রাষ্ট্রদূত ছিলেন, মায়ানমারের দীর্ঘদিন কাজ করেছেন। উনি আরো অনেকগুলো জায়গায় কাজ করেছেন, সে সমস্ত জায়গায় কাজ করে তার বিশেষ করে জিনেভাতে উনি দীর্ঘ সময় ছিলেন, যখন জেনেভা বাংলাদেশের হিউম্যান রাইটস নিয়ে সবচাইতে বেশি জেনেভাতে আলোচনা হতো, যখন জেনেভায় মানুষজন যেত প্রতিকারের জন্য, তখন উনি হাসিনা সরকারকে ডিফেন্ড করেছেন নানাভাবে। এবং সেটা ডিফেন্ড করতে কি কৌশল হবে সেটাও তিনি শুধুমাত্র ফরেন মিনিস্ট্রিকে না, একই সঙ্গে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকেও প্রেসক্রিপশন দিতেন গোপনে গোপনে। অর্থাৎ এই যে পুরো মেকানিজমটা উনি করেছেন, সেই মেকানিজমটা তো আসলে উনি ভলেন্টারিলি করেছেন, তাই না? তো এটা তো ওনাকে কেউ করেনি। যেমন আমি সরকারের সমালোচনা করেছি, শেখ হাসিনা সরকারের, এটা তো আমাকে কেউ বলে করাতে হয়নি, এটা আমি নিজে থেকেই করেছি এবং আমি একটা রিস্ক নিয়ে করেছি। তো উনি এই কাজটি করেছেন, উনি ওরকম রিস্ক নিয়ে করেছেন যে এই সরকার যেহেতু থেকে যাচ্ছে, সো আমি যতটুকু পারি তাকে একইভাবে বলতে থাকি। আমি অবশ্য সুবিধাবাদী মানুষ, আমি আমার মতো করে সুবিধাজনক ভাবে বলেছি, যাতে যতটুকু বললে আমি টিকে থাকতে পারবো, কারণ আমার তো ওই টিকে থাকার চেষ্টাটাও অব্যাহত থাকবে। সুফিউর রহমানরা তো আসলে বিগ শট, ওনারা ওনাদের মতো করে করেছেন। তো আমার এই জিনিসটা আসলে খুব খটকা লেগেছে যে আপনারা দেখুন যে সিভিতে কার দেওয়া আছে, রেফারি হিসাবে দেওয়া আছে। আপনি তো যাকে ট্রাস্ট করেন তাকে তো রেফারি হিসাবে দেন, তাই না? মানে রেফারেন্সে আপনি কাকে দেন যে এই ব্যক্তিটাকে আমি ট্রাস্ট করি। তো এই ব্যক্তি যখন আপনি দেখতেছেন এরকম, তখন আসলে ডাউটটা আসলে আমার বেশি হয়ে যায়। অনেক অ্যানালিস্ট আমাকে বলেছেন, অন্তত 1 থেকে 2 জন আমাকে বলেছেন যে ডক্টর ইউনূস ভারতকে হোস্টাইল না করে কিভাবে ভারতের সাথে বন্ধুত্ব করে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে আরো একটু ডিলে করতে পারেন, সেই প্রসেসটা শুরু করার জন্য
ভারতের সাথে যে চ্যানেলটা উনি ওপেন করতে চান, অর্থাৎ সরকারিভাবে বা গোপন ভাবে, সেইখানে হয়তো শহীদুল হক খুব একটা ভূমিকা রাখতে পারবে না, অন্তত প্রকাশ্যে। কিন্তু শহীদুল হক যদি কাউকে নমিনেট করে তার প্রক্সি হিসেবে, সেই কাজটা তো কেউ করতে পারবে না। তো সুফিউর রহমান হচ্ছেন সেই ব্যক্তি যাকে মনে করা হয় ডক্টর শহীদুল হকের প্রক্সি, এবং এই প্রক্সি যে ইফেক্টিভলি কাজ করতে পারে সেটা হয়তো দেখা যাবে আগামী দিনগুলোতে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, একজন ডিপ্লোম্যাট বা একজন এনজিও কর্মী বা বিশ্ব নেতা, এগুলোর চেয়েও বাংলাদেশের মানুষের পালস, বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বোঝা উচিত এদেশের রাজনৈতিক নেতাদের। এবং যারা এখন রাজনীতিতে মাঠে আছেন, বিশেষত যারা আগামী নির্বাচন করবেন, তাদের মাথায় রাখতে হবে যে এমন কিছু বাংলাদেশে না হোক, এমন কোনো পরিস্থিতি না ক্রিয়েট হয় যাতে করে এই নির্বাচন, সেটা ডিসেম্বর থেকে জুনের মধ্যে যখনই হোক, সেটা ভণ্ডুল হয়ে যায়। এবং অনেকে সন্দেহ প্রকাশ করেন যে আগামীতে একটি মিডিয়াম স্কেল বা লো স্কেলের কনফ্লিক্ট সৃষ্টি হবে আরাকান, বাংলাদেশ এবং আরাকান বর্ডারে। আমরা যদি আরো স্পেসিফিক বলি যে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বর্ডারে, এবং সেই প্রেক্ষাপট তৈরিতে অনেকে কাজ করছেন বলেও গুঞ্জন আছে। কিছু ইন্ডিকেশন যেগুলোকে আমাদের চিন্তিত করে তোলে। তার একটি ইন্ডিকেশন হচ্ছে জামাতে ইসলামী বাংলাদেশ চীনের সঙ্গে বৈঠক করেছে এবং তারা বলছে যে আমাদের চীনের সহায়তায় বা আরাকানের ভেতরে রোহিঙ্গাদের জন্য একটা স্টেট তৈরি করতে হবে। তাহলে যারা সংগ্রাম এখন করে যাচ্ছে, অব্যাহত একটা ছোট মিলিটারি নিয়ে যারা কাজ করছে, আরাকান আর্মি নিজেদেরকে কি বলবে? আরাকান আর্মি খুবই বিব্রত। আমি গতকালই খোঁজ নিয়েছি আমি রিপোর্ট লেখার সময়, যে আরাকান আর্মি খুবই বিব্রত এবং তারা এই বিষয়টাকে খুব সহজভাবে মেনে নিবে না। দ্বিতীয় হচ্ছে আরাকান আর্মি কি চায় সেটা বাংলাদেশকে আসলে বুঝতে হবে। তৃতীয় হচ্ছে হিউম্যানিটারি করিডোরের লাভ ক্ষতির হিসাবটাও বাংলাদেশের নেতৃত্বের বা বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিদের করা উচিত। কারণ কি হবে, এই হিউম্যানিটেরিয়ান করিডোর কি চীনকে একটা পুশ আপ দেওয়ার জন্য বা চীনকে আরো পেছনে ফেলার জন্য কোনো নতুন বা নয়া বন্দোবস্ত কিনা, সেটা চিন্তিত হতেই পারে। কার মাধ্যমে হিউম্যানিটেরিয়ান করিডোরটা হবে, কিভাবে হবে, কোন প্রক্রিয়ায় হবে, কারা এইখানে যাবে? আমার সাজেশন হচ্ছে যে বাংলাদেশ যদি কেবলমাত্র বাংলাদেশই যায়, অর্থাৎ বাংলাদেশ যে অর্গানাইজেশনই থাক, নিউট্রালি যারা কাজ করেছেন বাংলাদেশে, সেটা হতে পারে ব্র্যাকের মতো প্রতিষ্ঠান বা যে প্রতিষ্ঠানগুলো, সেটা হতে পারে লোকাল এনজিও, তারা যতক্ষণ যাচ্ছেন প্রজেক্ট দেখতে, প্রজেক্টের কাজ করতে বা ওইখানে উন্নয়নের বা সাস্টেইনেবল সলিউশন খুঁজতে, সেটা পর্যন্ত হয়তো বা চীন, ইভেন কি আরাকান আর্মিও মেনে নেবে। কিন্তু লং টার্মে কোনোভাবে এখানে নতুন করে কোনো ইউক্রেন এর মতো পরিস্থিতি হলে বা গাজার মতো কোনো সিচুয়েশন হলে, সেটা কি বাংলাদেশ কি ছোট মানের কোনো যুদ্ধ এফোর্ড করতে পারবে? এইটা কিন্তু ভবিষ্যতের প্রশ্ন। কারণ ইউনূস বারবারই বলছেন যেটা একটা আমরা যুদ্ধ পরিস্থিতিতে আছি, কিন্তু সত্যিকার অর্থে যুদ্ধ আর যুদ্ধ পরিস্থিতি কিন্তু ভিন্ন। সো ওয়ার লাইক সিচুয়েশন অ্যান্ড ওয়ার সিচুয়েশন। সো ওয়ার লাইক সিচুয়েশনে আপনি অনেক কিছু হয়তো কম্প্রোমাইজ করতে পারেন, এদিক সেদিক করতে পারেন, কিন্তু ওয়ার সিচুয়েশনে আপনি কিন্তু কোনোভাবেই সমস্যার সমাধান করতে পারবেন না। বাংলাদেশের এই বৃহৎ জনগোষ্ঠীকে নিয়ে খুব সুচতুরভাবে যদি বিপদগ্রস্ত হয়ে যেতে হয়, এবং সেটা আপনারা জানেন যে আফগানিস্তানে আমরা দেখেছি যে আফগানিস্তানে কি পরিস্থিতি হয়েছে, পরবর্তীতে কি হয়েছে, সবই আপনাদের সঙ্গে একেবারে ওপেন বুক। সো বাংলাদেশে ভবিষ্যতে এই ধরনের একটা পরিস্থিতি যদি সৃষ্টি হয়, হয়তো এখন আপনারা অনেকে বাহবা দিচ্ছেন
একসময় আপনারা জানেন যে এই দেশের মানুষ ক্রসফায়ার হলে হাতে তালি দিত, মিষ্টি বিতরণ করত, কিন্তু সেই মানুষগুলোই যখন দেখলো যে তাদেরকেও, তাদের আত্মীয় স্বজনকেও হত্যার শিকার হতে হচ্ছে, যখন নারায়ণগঞ্জের নিরীহ আইনজীবী কেউ গুম করা হয়েছে ক্রসফায়ার দেখে ফেলার কারণে বা গুম দেখে ফেলার কারণে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই প্রেক্ষাপট আপনাদের জন্য সুখকর নয়। আমার প্রত্যাশা যে একটি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে রাজনৈতিক নেতৃত্বরা বাংলাদেশের সাথে কাদের কিভাবে কিরকম সম্পর্ক হবে তা নিশ্চিতে কাজ করে যাবেন, এবং সেটাই বাংলাদেশের জন্য উপযুক্ত হবে এবং বাংলাদেশের মানুষ বৃহত্তরভাবে উপকৃত হবে। আজকের মতো এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।